একটি শহর যেখানে নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য, আর প্রতিটি মুখের পিছনে লুকিয়ে আছে এক অজানা মুখোশ। আমরা জানি ন্যায়ের পথে হাঁটা সহজ নয়, কিন্তু আইন যখন ব্যর্থ হয় তখন কেউ একজনকে তো উঠে দাঁড়াতে হয়, নিজের সবকিছু বিসর্জন দিয়ে। এসপি অর্জুন সরকার একজন সাহসী পুলিশ অফিসার, যিনি নিজেই হয়ে ওঠেন একজন অপরাধী। কিন্তু কেন, সেটাই জানবো আজকের এক্সপ্লেনেশনে। এইবার এটা শুধু একটি কেস নয়, এটা একটা যুদ্ধ, ন্যায়ের জন্য, সত্যের জন্য আর মানবতার জন্য। হিট দ্য থার্ড কেস, এক শ্বাসরুদ্ধকর অভিযান। তো চলুন শুরু করা যাক। তেলেঙ্গানা রাজ্য জীবনের তোয়াক্কা না করে দুর্বৃত্তদের সাথে প্রচন্ড সাহসের সাথে লড়াই করে সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে এসিপি ধানিয়া নিহত হয়েছেন। তাই এসিপি ধানিয়াকে পোস্ট প্রাইমারি অ্যাওয়ার্ড দেওয়ার সিরিমনি চলছে। অন্যদিকে যে ডিপার্টমেন্টে এসিপি ধানিয়ার মতো একজন পুলিশ অফিসার ছিলেন, সেই ডিপার্টমেন্টেরই আরেক অফিসার এসিপি অর্জুন সরকার, যাকে বলা হচ্ছে একজন সাইকোপ্যাথ ক্রিমিনাল। আজকেই অর্জুন সরকারের কেসের হিয়ারিং। সে যে ধরনের ক্রাইম করেছে সেটা রীতিমতো আনবিলিভেবল। এজন্য এভিডেন্স কালেক্ট করতে কিছু সময় লাগবে। এজন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুরোধ করেন অর্জুনকে যেখানে রিমান্ডে রাখা হচ্ছে সেটা সিকিউরড নয়। কোর্টের নির্দেশে অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। অন্যদিকে এক মা তার বাচ্চার কিডন্যাপিং এর কমপ্লেন নিয়ে থানায় এসেছে। বাচ্চার বয়স 9 বছর, আর সে যে ব্যক্তির বর্ণনা দিচ্ছে সেটা সম্পূর্ণ অর্জুনের সাথে মিলে যায়। এদিকে অর্জুন জেলে আসার পর থেকেই সবার নজর অর্জুনের দিকে, কারণ এখানকার বেশিরভাগ আসামিকে সে নিজেই জেলে পাঠিয়েছে। কেউ কেউ তাকে খুন করার চেষ্টা করছে, তবে স্যামুয়েল নামে একজন প্রভাবশালী কয়েদি তাকে সাথে করে নিয়ে যায় এবং অর্জুনের সেফটির জন্য স্যামুয়েল তাকে একটি নাইফও দেয়। সাথে জানতে চায়, তুই তো পুলিশ অফিসার, কিন্তু এখানে কিভাবে? তখন আমাদেরকে কাহিনীর শুরু থেকে দেখানো হয়। আমরা দেখি অর্জুন একজন লোককে বেঁধে জঙ্গলে নিয়ে এসেছে। সাথে রয়েছে তার পোষা শকুন, যাকে সে মাংস খাওয়াচ্ছে। এরপর সে লোকটাকে প্রবাহিত একটি লেকের মাঝখানে ঝুলিয়ে দেয় এবং লাইভে তাকে খুন করে। এই পুরো ঘটনার ভিডিও সে করে। এরপর সে নতুন অফিসে জয়েন করে এবং তার বস এবং জুনিয়রদের সাথে পরিচিত হয়। অর্জুন তার অফিস রুমে বসে আছে, তার লেফট শোল্ডারে ব্যথা করছে, তাই সে গুগলে সার্চ করে। তখন বর্ষা এবং দিবকর তার রুমে আসে এবং অফিসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করে। দিবকর বসে বসে ক্রমাগত পা নাড়াচ্ছিল। অর্জুন একবার দেখে কিন্তু কিছু বলে না। পরে সে হেই বলে ধমক দিয়ে বসে। অবশ্য পরে সে শান্তভাবে নিষেধ করে, এতে বর্ষা এবং দিবকর অবাক হয়ে যায়। এখানে বলে রাখা ভালো, ফুল মুভিতে অর্জুন হেই শব্দটি ব্যবহার করে, এটা তার সিগনেচার সাউন্ড। এরপর তার কাছে একটি ফোন আসে যে একটি খুন হয়েছে। অর্জুন তখন সেই খুনটাই তদন্ত করতে যায়। যদিও খুনটা সে নিজেই করেছে, তবে অর্জুন এতটা চতুরতার সাথে খুন করেছিল যে তার বিরুদ্ধে কোনো এভিডেন্সই পাওয়া যায় না, ফলে কেউই তাকে সন্দেহ করে না। অর্জুন বাসায় ফিরে আসে এবং বাবার সাথে খেতে বসে। অর্জুনের বাবা বলে, তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত। এখানে আমরা জানতে পারি অনেক বছর আগে অর্জুনের মা মারা গিয়েছিলেন, আর তার বাবা তাকে তার দাদার কাছে রেখে গিয়েছিলেন, আর তখন থেকেই তার আর তার বাবার সম্পর্কটা খুব ভালো ছিল না। এরপর অর্জুন ডেটিং অ্যাপে মেয়েদের দেখতে থাকে এবং কিছু মেয়ের সাথে সে দেখাও করতে যায়, কিন্তু তার ব্যবহার এতটা রুড ছিল যে মেয়েরা ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর একদিন অর্জুন বাসায় ফেরার পর তার বাবা আবারও তাকে বিয়ের কথা বলেন, কিন্তু অর্জুন বিষয়টা এড়িয়ে যায়। পরদিন যখন অর্জুন বাইরে যায়, তখন মৃদুলা নামের একটি মেয়ে তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, আমরা তো ম্যাট্রিমনি সাইটে চ্যাটিং করেছিলাম। তখন অর্জুন বুঝে যায় তার বাবা তার নামে একটি অ্যাকাউন্ট খুলেছে এবং তার বাবাই মেয়েদের সাথে এগুলো করে বেড়াচ্ছে। সাথে সাথে সে বাবাকে ফোন করে বলে, এগুলো করার আগে আমাকে তো একটু জানাতে পারো। এরপর অর্জুন মৃদুলাকে সবকিছু সত্যি বলে দেয়, আর মৃদুলাইতে খুবই ইমপ্রেস হয়ে যায়। সে প্রস্তাব দেয়, চলো আমরা একসাথে কফি খাই এবং একটু কথা বলি, যদি ভালো লাগে তবে ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে। অর্জুনও রাজি হয়ে যায়। কফি খাওয়ার সময় মৃদুলা বুঝে যায় অর্জুনের দেখাশোনা তার মা করেনি, কারণ তার আচরণে মায়ের ভালোবাসা আর শিষ্টাচারের কোনো প্রকাশ নেই, আর এই কারণেই অর্জুন এতটা রুক্ষ। এটা শুনে অর্জুনের খুব ভালো লাগে, কারণ মৃদুলা এত অল্প সময়ে তাকে বুঝতে পেরেছে। এরপর তারা একসাথে অনেক জায়গায় ঘুরে বেড়ায় এবং দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। পরদিন অর্জুন আবার একটি লোককে ধরে নিয়ে আসে এবং তাকে খুন করার জন্য ঝুলিয়ে দেয়। এরপর ভিডিও অন করে তাকে মারতেই যাবে, তখনই হঠাৎ করে তার উপর গুলি চলে। অর্জুনকে টার্গেট করেছে তার কলিগ বর্ষা। অর্জুন চৌকুশ পুলিশ অফিসার,
অফিসার, সে অল্পতেই বর্ষাকে কাবু করে ফেলে এবং একটি চেয়ারে বেঁধে ফেলে। যখন বর্ষার জ্ঞান ফেরে, অর্জুন বলে তুমি আমার কাজে বাধা দিও না, কিন্তু বর্ষা বলে তুমি যাই বলো, আমি তোমাকে এই খুনগুলো করতে দেব না। আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম তুমি পুলিশ হওয়ার যোগ্য না, আমি তোমার এগেইনস্টে ডিপার্টমেন্টে রিপোর্ট করব। তখন অর্জুন বলে তুমি যদি আমায় জেলেও পাঠাও তবুও এই খুন থামবে না। এটা শুনে বর্ষা খুব অবাক হয়। এরপর অর্জুন তার গল্প বলতে শুরু করে। কিছুদিন আগের ঘটনা, তার ট্রান্সফার হয়েছিল জম্মু কাশ্মীরের শ্রীনগরে। সেখানে গিয়ে সে জানতে পারে একটি খুন হয়েছে, যেখানে মৃত ব্যক্তির 3টি অর্গানস কেটে নেওয়া হয়েছিল। এরপর তাকে নির্মমভাবে মারা হয়েছিল। অর্জুন তখন ওই খুনের তদন্ত করতে থাকে এবং একসময় কিলারের খোঁজ পায় এবং তাকে গ্রেফতারও করে, কিন্তু কিলার কিছুতেই স্বীকার করছিল না। অর্জুন তার সমস্ত জিনিসপত্র খুঁজেও কোনো প্রমাণ পায় না। ফলে অর্জুন বুঝতে পারছিল না এই খুনের মোটিভ কি ছিল আর কেন ওই লোকটাকে মারা হলো। এরপর সে যখন নিউজ দেখছিল তখন দেখে বিহারেও একজন লোক একইভাবে খুন হয়েছে। এটা দেখে অর্জুন পুরোপুরি অবাক হয়ে যায়। একই রকম ভাবে কিভাবে দুটো খুন হতে পারে, এই চিন্তা করে অর্জুন তার এক অ্যাসিস্ট্যান্টকে বলে যেন সে বিহার পুলিশের সাথে যোগাযোগ করে এবং ওই অপরাধী সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করে। কিন্তু যখন এখানকার পুলিশ যোগাযোগ করার চেষ্টা করে তখন বিহার পুলিশ ঠিকভাবে সাড়া দেয় না। এটা দেখে অর্জুন সিদ্ধান্ত নেয় সে নিজেই সেখানে যাবে, কারণ অর্জুন যে খুনিকে এখানে গ্রেফতার করেছিল তার কাছ থেকে অনেক অঙ্গ প্রত্যঙ্গ, মাংস ইত্যাদি পাওয়া গিয়েছিল। তখনই অর্জুন বুঝে যায় যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে বড় কোনো কিছু রয়েছে। এরপর অর্জুন তার পুরো টিম নিয়ে বিহারে যায় এবং বিহার পুলিশের সাহায্য নিয়ে খুনির সাথে দেখা করে। তখন সে দেখে খুনিটার মধ্যে ভীষণ অ্যারোগেন্সি কাজ করছে, সে প্রচন্ড অহংকার নিয়ে কথা বলছে। এরপর অর্জুন জানতে পারে যে ওই খুনি একজন পলিটিশিয়ানের সঙ্গে যুক্ত এবং সেই পলিটিশিয়ানের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে খুনিকে ছাড়িয়ে নিতে আসছে। এটা জানার পর অর্জুন খুনিকে সঙ্গে নিয়ে শ্রীনগরের দিকে রওনা দেয়। পথে তাদের উপরে হামলা করা হয়, খুনিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অর্জুন সাহসিকতার সাথে লড়াই করে এবং খুনিকে শ্রীনগর নিয়ে আসে এবং আসার পথে সে তার বিভিন্ন ধরনের স্কিল দেখায়, যার ফলে খুনিকে সেফলি সে শ্রীনগরে ফিরিয়ে নিয়ে আসে। শ্রীনগরে ফিরেই অর্জুন দেখে তার বিরুদ্ধে মানুষজন প্রতিবাদ করতে শুরু করেছে, কারণ যে খুনিকে সে শ্রীনগর ধরেছিল সে আজাদ কাশ্মীরের একজন সদস্য ছিল। এজন্য মানুষজন তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এরপর অর্জুনের সিনিয়র তাকে বলে যে এতটা ভায়োলেন্স করা কি তোমার উচিত হয়েছে, কারণ খুনিকে ধরতে গিয়ে সে তার সাথে থাকা সঙ্গী সাথীদের প্রচন্ডভাবে মারধর করেছিল, যা দেখে সাধারণ মানুষ সহ্যই করতে পারে না এবং তারা অনেক ক্ষেপে যায়। তখন অর্জুন তার সিনিয়র ম্যামকে বোঝায় এই জন্য এখন পর্যন্ত প্রায় 13টা খুন হয়েছে, আর যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে আরো খুন হতে থাকবে। এটা শোনার পর তার সিনিয়র তাকে তল্লাশি করার অনুমতি দেয়। অর্জুন যখন বাইরে আসে সে তখন দেখে যে একজন লোক তার ইউনিফর্ম পুড়িয়ে ফেলছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং ওই লোকটিকে প্রচুর মারতে থাকে আর বলে ইউনিফর্মের তো রেসপেক্ট করো, আর কিছু করো বা না করো। এরপর সে দেখতে পায় ওই লোকটির হাতে সিটিকে লেখা, যা দেখে অর্জুন অবাক হয়ে যায়, কারণ আগের দুজন খুনির হাতেও ঠিক এমনই ট্যাটু করা ছিল। এরপর অর্জুন দুই খুনিকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তোমরা একে অপরকে চেনো কিনা, এমনকি তোমরা অনেক দূরের বাসিন্দা, তাহলে একইভাবে কিভাবে খুন করলে। যদিও তারা কিছুই বলছিল না, তারপরও অর্জুন চেষ্টা করতে থাকে। অর্জুন ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে কথা বলতে শুরু করে, যার ফলে ওদের মুখ থেকে কিছু তথ্য বের হয়ে যায়। সে জানতে পারে সিটিকে নামের একটি ওয়েবসাইট আছে। এরপর অর্জুন সেই ওয়েবসাইটটি খুঁজে বের করে, কিন্তু দেখে সহজে ওই ওয়েবসাইটে কেউ ঢুকতে পারে না। এরপর সে সাইবার ক্রাইম বিভাগের সাহায্য নিয়ে সাইটটা ওপেন করে। ওই সাইটে দেখা যায় অনেক লোক সেখানে তাদের খুনের ভিডিও আপলোড করতে থাকে। আসলে সেই খুনগুলো একটি নির্দিষ্ট ফরম্যাটে করতে হয়। ওই ওয়েবসাইটে নিয়ম দেওয়া আছে, সেই নিয়ম অনুযায়ী খুন করতে হয়, আর সেই ভিডিওগুলো ওই ওয়েবসাইটটাতে আপলোড করতে হয়। আর সিটিকের ফুল ফর্ম ছিল ক্যাপচার, টর্চার অ্যান্ড কিল। এটা দেখে অর্জুন খুবই শকড হয়। এরপর সে আরো জানতে পারে সিটিকে এর সদস্য হতে হলে অন্তত 2টো খুন করতে হবে, কেবল তখনই কেউ তাদের মেম্বার হতে পারবে। এমনকি সে এটাও জানতে পারে যে তারা কখনো একসাথে দেখা করে না, শুধু বছরে একবার অ্যানুয়াল একটা ফাংশন হয়, সেদিন সবাই একসাথে গেট টুগেদার করে। অর্জুন জানতে চায় এই মানুষগুলো কারা, কেন তারা এরকম করছে। এরপর সে জানতে পারে তার ট্রান্সফার হয়ে গেছে, কারণ যে লোকটাকে সে মেরেছিল তার জন্য জনতার মধ্যে প্রচন্ড প্রেসার তৈরি হয়, যার ফলে অর্জুনকে ট্রান্সফার দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কিন্তু সেখানে গিয়েও অর্জুন এই কেস ভুলতে পারে না, তাই সে প্রথম খুনটা নিজেই করে যাতে ভিডিও আপলোড করা যায়। এটা শুনে বর্ষা হতবাক হয়ে যায়।
এবং অর্জুনকে প্রশ্ন করে, তুমি কেন নির্দোষ লোকদের খুন করছো, এই ফালতু একটা ওয়েবসাইটের জন্য? তখন অর্জুন বলে, আমি যে লোকটাকে প্রথম মেরেছি সে একজন বড় অপরাধী, আর এখন যাকে মারতে যাচ্ছি সেও একজন বড় অপরাধী। আর এটা বলে অর্জুন দ্বিতীয় লোকটাকেও মেরে ফেলে। আর এটা দেখে বর্ষা রীতিমতো হতবাক হয়ে যায়। পরদিন বর্ষা অর্জুনকে জানায় জয়পুরের এক ছেলে ওই ওয়েবসাইটে ভিডিও আপলোড করেছে, আসলে সে একটা খুন করেছে এবং দ্বিতীয় খুনটা করতে যাচ্ছে। এটা দেখে অর্জুন সিদ্ধান্ত নেয় সে অন্তত দ্বিতীয় খুনটা যেন না হয় সেটার চেষ্টা করবে। এরপর অর্জুন তার টিম নিয়ে জয়পুরে যায় এবং ওই ছেলেটাকে খুঁজতে থাকে এবং একটা সময় সে ছেলেটিকে খুঁজে পায়, কিন্তু ছেলেটি অর্জুনের উপর হামলা করে বসে এবং তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। আমরা দেখি অর্জুন তখনও অজ্ঞান হয়নি, সে দ্রুত উঠে দাঁড়ায় এবং ছেলেটার উপর পাল্টা হামলা চালায়। এরপর অর্জুন সেই মানুষটিকে বাঁচিয়ে ফেলে যাকে ওই ছেলেটি মারতে নিয়ে এসেছিল। এরপর অর্জুন দেখে ছেলেটির মোবাইলে সিটিকের একটা অ্যাপ আছে। সে যখন অ্যাপটি খুলে তখন জানতে পারে শীঘ্রই সিটিকের একটি গেট টুগেদার পার্টি হতে যাচ্ছে। অর্জুনের কাছেও ইনভাইটেশন আসে। এটা দেখে অর্জুন সিদ্ধান্ত নেয় সেও এই গেট টুগেদার পার্টিতে যাবে। এরপর অর্জুন যখন নিজের রুমে ফিরে তখন সে দেখে মৃদুলা তার সঙ্গে দেখা করতে এসেছে। মৃদুলাকে দেখে অর্জুন খুব খুশি হয়ে যায়। মৃদুলা অর্জুনের জন্য এআই দিয়ে একটি ভিডিও তৈরি করে নিয়ে এসেছে, যা দেখে অর্জুন অনেক ইমোশনাল হয়ে যায়। এটা ছিল তার মায়ের ছবি দিয়ে করা একটি ভিডিও। পরে দেখা যায় অর্জুন যখন ফোনে কথা বলছিল মৃদুলা তার ল্যাপটপে ঢুকে কিছু চেক করছিল, কিন্তু অর্জুন আসতে সে চুপ করে বসে থাকে। এরপর অর্জুন তার সিনিয়রের কাছে গিয়ে সিটিকে সম্পর্কে সবকিছু জানায় এবং বলে এটাই তার কাছে সবচেয়ে বড় সুযোগ ওই গ্রুপের সঙ্গে দেখা করার। অর্জুনের সিনিয়র তাকে পারমিশন দেয়, কিন্তু বলে তার সঙ্গে একজন বিশেষ অফিসার যাবে যে সব তথ্য তার সিনিয়রকে জানাবে, কারণ তার সিনিয়র জানতেন অর্জুন নিয়ম ভাঙতে পারে, এজন্য তারা তার উপর কড়া নজর রাখতে চেয়েছিলেন। অর্জুন অবশ্য রাজি হয় এবং ট্রেন স্টেশনে যায়। তখনই সেখানে মৃদুলা আসে, আর এখানেই জানা যায় মৃদুলাই ছিল সেই স্পেশাল অফিসার যে অর্জুনের সঙ্গে যাওয়ার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে। এটা দেখে অর্জুন অনেক অবাক হয়। আসলে অর্জুনের সিনিয়র আগে মৃদুলাকে পাঠিয়েছিল যাতে সে নজর রাখে অর্জুনের উপর, সে কি করছে, সে কি না করছে, কোথায় যাচ্ছে, এই সব বিষয়ে জানার জন্য। এ কারণেই মৃদুলা তার ল্যাপটপ চেক করছিল। অর্জুন যখন মৃদুলার উপর রাগ হয়, কিন্তু মৃদুলা জানায় যদিও সে সিনিয়রের আদেশে এসেছিল কিন্তু সে অর্জুনকে সত্যিই ভালোবাসে। সেই সময় থেকেই যখন সে পুলিশের ট্রেনিং নিচ্ছিল তখন দেখা যায় মহিলা পুলিশের একটি দলের ট্রেনিং নিচ্ছিল অর্জুন, তখন মৃদুলা অর্জুনকে দেখেছিল। এমনকি একবার যখন মৃদুলার বোনকে কেউ উত্ত্যক্ত করছিল তখন অর্জুনই তাদেরকে শিক্ষা দিয়েছিল। সেই থেকে মৃদুলা অর্জুনের প্রতি দুর্বল। এটা জেনে অর্জুনও খুব খুশি হয় এবং তারা একে অপরকে কিস করে। এরপর তারা অরুণাচল প্রদেশে পৌঁছায় যেখানে একটি জঙ্গলে সিটিকের গেট টুগেদার হবার কথা। অর্জুন সেখানে সিটিকের সদস্য সেজে যাচ্ছিল, তাই সে তার টিমকে বলে তারা যেন গোপনে তাকে অনুসরণ করে এবং দেখে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্জুন সংকেত দেওয়ার সাথে সাথে যেন তারা আক্রমণ চালায় আর তার টিম প্রস্তুত হয়ে যায়। এরপর অর্জুন সামনে এগিয়ে যায় আর তখন একটি গাড়ি এসে তাকে রিসিভ করে। আসলে একটি গাড়িতে তাকে পিক করার কথা ছিল, কিন্তু একসঙ্গে 3টি গাড়ি আসে এবং তারা বুঝতেই পারে না অর্জুনকে কোন গাড়িতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে 3টি গাড়ি 3টি ভিন্ন পথে চলে যায়। এটা দেখে মৃদুলা তার টিমকে বলে 3টি আলাদা টিম করে 3টি গাড়িকে ফলো করতে, কিন্তু অর্জুন সেই 3টি গাড়ির একটির মধ্যেও ছিল না। এটা ছিল একটা ফাঁদ। এরপর আমরা দেখি অর্জুনকে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর সিটিকে এর একজন হেড সদস্য আলফা তাকে রিসিভ করে এবং একটি ঘরে নিয়ে যায়। অর্জুন ভালো করে চারপাশটা দেখে নেয়। এরপর সেখানে রাখা পোশাক পরে নেয় এবং মিট আপে যেতে শুরু করে এবং সে দেখে সেখানে তার মতো আরো অনেক সদস্য এসেছে, কিন্তু নতুনরা তারা মাত্র 5 জন। তাদের সিনিয়র তাদের বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অর্জুন দেখে সেখানে 150 জনেরও বেশি সদস্য রয়েছে এবং তারা সবাই একটি গেম খেলতে চলেছে। একই সময় আমরা দেখি মৃদুলা ও তার টিম 3টি গাড়িকে ফলো করছে, কিন্তু যখন তারা নির্ধারিত জায়গায় পৌঁছায় তখন দেখে সেখানে কেউ নেই। এমনকি মৃদুলার সাথে যে পুলিশ অফিসার ছিল তাকেও ধরে নিয়ে গেছে এবং সে কোথায় গেছে সেটাও মৃদুলা জানে না। এটা দেখে মৃদুলা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। তার চিন্তা হয় অর্জুন নিরাপদে আছে কিনা, কোথায় আছে, কিভাবে আছে। তাই সে তার সিনিয়রকে সবকিছু জানিয়ে ফরেস্ট এরিয়াতে সার্চ অপারেশন চালানোর অনুমতি চায়, কিন্তু সিনিয়র বলে এত তাড়াতাড়ি অনুমতি দেওয়া যাবে না, তাই অপেক্ষা করতে হবে। কিন্তু মৃদুলার মনে খুব টেনশন হচ্ছিল, তাই সে বর্ষাকে বলে অনুমতি থাকুক বা না থাকুক আমি অর্জুনকে খুঁজে বের করবই, এমনকি আনঅফিসিয়াল উপায় হলেও। এটা শুনে বর্ষাও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে ওই গভীর জঙ্গলের মধ্যে অর্জুনকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি অর্জুন সিটিকের পার্টিতে উপস্থিত হয়েছে
সে তখন দেখে তাদের উদ্দেশ্যে সিনিয়র বলছে, আমাদের একটাই উদ্দেশ্য, ফ্রিডম। আসলে আইন আমাদের শৃঙ্খলায় বিধে রাখে, সেটা আমাদের কোনো স্বাধীনতা দেয় না। তাই আমরা এসব খুন করে প্রমাণ করতে চাই আমরা স্বাধীন, আমরা যা খুশি তাই করতে পারি। এরপর তাদের প্রোগ্রাম শুরু হয় এবং দেখা যায় তারা ফান্ড সংগ্রহ করার জন্য একটি মেয়েকে মেরে ফেলে। এটা দেখে অর্জুন প্রচন্ড শকড হয়ে যায়। তারপর তারা পার্টি শুরু করে। এই সুযোগে অর্জুন চুপি চুপি একটি ঘরের ভিতর ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখে অনেক মানুষকে বন্দী করে রাখা হয়েছে, তাদেরকেও মারার পরিকল্পনা করা হয়েছিল। তাদের অবস্থা দেখে অর্জুনের খুব কষ্ট হয় এবং সে আবার সেই সিনিয়রের ঘরে যায়, যেখানে সব সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করছিল। অর্জুনের কাছে তখন মোবাইল ফোন ছিল না। সেখানে যাওয়ার পর সবার ফোন ভেঙে ফেলা হয়েছিল। তখন অর্জুন সেখানে একটি রেডিও দেখে এবং সেটা ব্যবহার করে কিছু সিগন্যাল পাঠাতে শুরু করে, যাতে তার টিম মেম্বাররা বুঝতে পারে সে কোথায় আছে। এরপর অর্জুন দেখে সেখানকার সদস্যরা একজনকে মারতে যাচ্ছে, তাই সে তাদেরকে থামাতে একটি জায়গায় বিস্ফোরণ ঘটায়। এটা দেখে সিটিগের হেড আলফা বুঝে যায় তাদের ভিতর নিশ্চয়ই একজন বিশ্বাসঘাতক রয়েছে, কারণ সে জানতে পেরেছে যে পুলিশও তাদের খোঁজ করছে। তাই সে নতুন 5 সদস্যকে সামনে ডেকে আনে, কারণ আগে কখনো এমন কিছু ঘটেনি। তাই তার সন্দেহ এই নতুন 5 জনের মধ্যে একজন পুলিশ। সে বলে, আমি জানি তোমাদের মধ্যে একজন পুলিশ আছে, তাই আমি একটা গেম খেলতে চাই। সে 5 জনকে বলে, তোমরা পরস্পরের সঙ্গে লড়াই করো, যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই হবে আসল সিটিকে মেম্বার। এটা শোনার পর 5 জন পরস্পরের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং অর্জুন একে একে সবাইকে মেরে ফেলে। এটা দেখে আলফা অর্জুনকে বলে, শুধু একজন পুলিশ অফিসারই এমন করতে পারে। এখন আমার নিশ্চিতভাবে মনে হচ্ছে তুইই হচ্ছিস সেই পুলিশ অফিসার। এটা শুনে অর্জুন শকড হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না এখন সে কি করবে। ঠিক তখনই তারা সেই পুলিশ অফিসারকে সামনে নিয়ে আসে, যার নাম দিবাকর, যাকে জঙ্গল থেকে ধরে আনা হয়েছিল। সেই অফিসার বলে, অর্জুনই আমার সিনিয়র। আসলে অর্জুন তাকে ইশারা করেছিল যেন সে বলে দেয় এটা। এরপর আলফা বলে, তোমাদের দুজনকে এখন লড়তে হবে। তোমাদের মধ্যে একজন মারা পড়লেও অন্যজন সিটিকে মেম্বার হিসেবে স্বীকৃতি পাবে। তখন অর্জুন পুলিশ অফিসারটিকে ইশারায় বলে, তুমি শুধু অভিনয় করো। পুলিশটি তাই করতে থাকে, কিন্তু ঠিক তখনই আলফা বুঝে যায় অর্জুন আসলে পুলিশ না, বরং সে অন্য সদস্যটাই পুলিশ, কারণ তার পকেটে কিছু প্রমাণ পাওয়া যায়। তাই তাকে থামতে বলে তখন অর্জুন বলে, এই পুলিশ অফিসারটি তাকে ধরেছে এবং এখন তাকেই মারতে হবে, যাতে জানা যায় দলে আর কেউ পুলিশ আছে কিনা। যদি সিটিকেতে এরকম লোক ঢুকে পড়ে তাহলে এই গ্রুপ শেষ হয়ে যাবে। এটা শুনে আলফা খুব খুশি হয়ে যায় এবং অর্জুনকে বলে, তুমি তাকে টর্চার করতে করতে সব তথ্য বের করো। এরপর অর্জুন সেই পুলিশ অফিসারকে নিয়ে সেই খাঁচায় যায় যেখানে বাকি বন্দীদের রাখা হয়েছিল। সে বলে, আমি যখন ইশারা করব তখন তুমি এই মানুষগুলোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। ওই পুলিশ অফিসার তখন অর্জুনের সিগন্যালের অপেক্ষা করতে থাকে। এরপর দেখা যায় মৃদুলা তার রেডিও চালু করে, কারণ সে জানতো অর্জুন রেডিও এক্সপার্ট। সে রেডিওর মাধ্যমে সংকেত পাঠাতে খুবই পারদর্শী এবং সে সিগন্যাল পেতেও শুরু করে। তাই সে সেদিকে রওনা দেয়। অন্যদিকে আলফা একটি নতুন গেম চালু করে, যেখানে সে বলে, যদি কেউ এই শিশুটিকে মেরে ফেলে তাহলে সে হবে সবচেয়ে শক্তিশালী সদস্য। এটা শুনে একজন লোক আসে শিশুটিকে মারতে চায়। যখন সে এটা করতে যাচ্ছিল ঠিক তখনই অর্জুন সামনে চলে আসে এবং লোকটিকে মেরে ফেলে। এতে সবাই বুঝে যায় অর্জুন একজন পুলিশ অফিসার। এরপর অর্জুন তার সহকর্মীকে বলে, ওদের নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তার সহকর্মী নিরীহ বন্দীদের নিয়ে পালাতে শুরু করে। অর্জুন বাকিদের সঙ্গে লড়াই করতে থাকে। সে সবাইকে নির্মমভাবে মারতে থাকে, কারণ এরাই নিরীহ মানুষদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এক এক করে অর্জুন সবাইকে মারতে থাকে, কিন্তু গ্রুপের লোক সংখ্যা বেশি হওয়ায় অর্জুন পেরে উঠছিল না। ঠিক তখনই মৃদুলা ও বর্ষা সেখানে পৌঁছে যায়, কিন্তু তাদের কাছে ব্যাকআপ ছিল না। তারা ব্যাকআপের জন্য সিনিয়রদেরকে খবর দিতে যায়। ঠিক তখনই সেখানে কেডি নামে একজন হাজির হয়, যিনি হিট 2 অভিযানে ছিলেন। তিনি অর্জুনের সাহায্যে এগিয়ে আসে। এরপর তারা সবাই মিলে অপরাধীদের মারতে থাকে এবং অবশেষে আলফাকে ধরতে সক্ষম হয়। এরপর অর্জুন আলফাকে বলে, তুমি আসলে কিরকম একজন মানুষ যে এমন ভাবে মানুষকে খুন করতে পারো? এতে আলফা বলে, মানুষ মারার পর আমার খুব ভালো লাগে, মনে হয় যেন আমার হাতে সবকিছুর স্বাধীনতা এসেছে। এটা শুনে অর্জুন রেগে যায়, কিন্তু আলফা বলে, তুই আমাকে মেরেও শান্তি পাবি না, কারণ যাকে মারা হয় তার চোখে ভয় থাকতে হয়, তখনই মারার আসল স্বাদ পাওয়া যায়। এই কথা শুনে অর্জুন বলে, জয়পুরে যাকে আমি মেরেছিলাম সে ছিল তোর আপন ভাই। এটা শুনে আলফা প্রচন্ড শকড হয়, কারণ সে জানতোই না যে তার ভাই মারা গেছে। আর ঠিক সেই মুহূর্তেই অর্জুন আলফাকে মেরে ফেলে এবং এভাবেই সে সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর কেডি ও অর্জুন এই কেস নিয়ে আলোচনা করতে থাকে। তখনই আমরা জানতে পারি যে মেয়েটিকে আলফা ও তার লোকেরা শুধুমাত্র মজা করে মেরে ফেলেছিল সে আসলে একজন আইএস অফিসার ছিল এবং তারই নাম ছিল ধানিয়া। সে জানতে পেরেছিল এই গ্রুপ আসলে কিভাবে একটা ভয়ঙ্কর স্ক্যামের সাথে জড়িত। আসলে আলফা এবং তার
লোকেরা মিলে মানুষের অর্গানস বের করে সেগুলো সংরক্ষণ করে বাইরে পাঠাতো, যাতে একটা বিশেষ ধরনের ড্রাগস তৈরি করা যায়, যেটা ছিল খুবই দামি। এই তথ্য জানার পর ওই আইএস অফিসার ও আরো তথ্য সংগ্রহ করার জন্য এই গ্রুপে ঢুকে পড়ে, কিন্তু গ্রুপে ঢোকার পরেই ধরা পড়ে যায় সে এবং তাকে মেরে ফেলা হয়। আসলে তার সিরিয়াল নাম্বার তখনও আসেনি, কিন্তু তিনি দেখেছিলেন যদি তার নাম না আসে তাহলে ওই শিশুটিকে মেরে ফেলা হবে। তাই তিনি তার খাঁচার উপর লেখা নাম্বার বদলে দিয়ে শিশুটির জায়গায় নিজেই কোরবানি দেন। সেই অফিসার এটাও জানতে পেরেছিল একজন জোসেফ নামের ব্যক্তি আছেন যে পুরো ব্যবসাটা পরিচালনা করত, সবকিছু তার অধীনে চলতো এবং সেই হলো এই সমস্ত কিছুর মালিক। কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই অফিসারটি খুন হয়ে যায়। এসব জানার পর কেডি ও অর্জুন ঠিক করে তারা জোসেফকে খুঁজে বের করবে এবং তাকেও শেষ করবে। তখন তারা ইনভেস্টিগেশন করে জানতে পারে যে সে এখন জেলে আছে, তাই কেডি ইচ্ছে করে অর্জুনকে জেলে পাঠিয়ে দেয় যাতে সে জোসেফকে মেরে ফেলতে পারে। অর্থাৎ বর্তমানে যে খুনিকে অর্জুন তার গল্প শোনাচ্ছে সে আর কেউ নয়, জোসেফ নিজেই। এই গল্প শোনার পর জোসেফ বুঝে যায় অর্জুন তাকে মারতে এখানে এসেছে, কিন্তু তার কিছু করার আগেই অর্জুন তাকে মেরে ফেলে এবং সেটা তার দেওয়া সেই ছুরি দিয়েই। সাথে এটাও জানানো হয় যে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে মুভিটি শেষ হয়েও শেষ হয় না। এখান থেকে সিন চলে যায় তামিলনাড়ুতে। গভীর রাত, পুলিশ একটি চেকপোস্টে তল্লাশি চালাচ্ছে, তখনই সেখানে মাটি ভর্তি ট্রাক এসে দাঁড়ায়। মূলত এই ট্রাকের মাটির মধ্যে একটি ডেড বডি লুকানো আছে। এদিকে দায়িত্বরত এসআই তল্লাশি না করে ট্রাক ছাড়বে না। ড্রাইভার যখন রিকোয়েস্ট করে, এসআই ড্রাইভারকে তাদের এসিপির সাথে দেখা করতে বলে, আর এসিপি ফিরাপ্পান তখন কারের উপর শুয়ে শুয়ে মোবাইল ফোনে খেলা দেখছে। হেল্পার বলছিল লাশ পেয়ে গেলে তো আমাদেরকে জেলে ঢুকিয়ে দেবে। ড্রাইভারের কথা 6 টন মাটির মধ্যে লাশ আছে, এত তল্লাশি করে দেখার সময় আছে এদের? হেল্পার বলছিল আস্তে বল, শুনে ফেলবে। কিন্তু ড্রাইভার বলে এরা তামিলিয়ান, আমাদের ভাষা বুঝবেই না। কিন্তু তারা জানেই না এসিপি ভীরাপ্পান তাদের ভাষাও বোঝে। তখন সামনে আসে এসিপি ভীরাপ্পান। এসিপি ভীরাপ্পান এসেই পুরো লরি তল্লাশি করতে বলে। আর এটা হচ্ছে দ্য ফোর্থ কেসের গল্প। তার মানে হিট দ্য ফোর্থ কেসে আমরা কার্থিকে এসিপি ভীরাপ্পান হিসেবে দেখব। আর কার্থি যে কি করতে পারে সেটা আমরা কাইথি মুভিতেই দেখেছিলাম, তবে তার জন্য আমাদেরকে হিট দ্য ফোর্থ কেসের জন্য অপেক্ষা করতে হবে। তো যাই হোক, হিট দ্য থার্ড কেস আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।